আমি যখন রুমে ঘুমেছিলাম তখন হঠাৎ মনে হলো আমার ভিতর কেউ আসলো। আমি সেটা বুঝতে পারলাম, কিন্তু আমি ঘুমের ভান করে শুয়েছিলাম আমার কাছে কি চায় সেটা জানার জন্য। তারপর লোকটা আমার রুমে ঢুকে আস্তে আস্তে আমার বিছানায় এসে বসল। তারপর আমার কাপড় সরিয়ে দিল। তারপর বন্ধুরা আমার সাথে কি হয়েছিল তা শুনলে তোমাদের মাথা গরম হয়ে যাবে। তাহলে কথা না বাড়িয়ে মূল বিষয় শুরু করি। বিয়ের পর সংসার নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে অনার্স কমপ্লিট করতে পারেনি। আমার শাশুড়ি আর দেবরকে নিয়ে আমার ছোট সংসার। সব থেকে আমাকে আর অসুস্থ শাশুড়িকে দৌড়াতে হতো। ব্যস্ততার ভিড়ে আমার আম্মুর কাছে তেমন যা হয়ে উঠত না। গেল একদিন থেকে চলে আসতাম। যাই হোক, শাশুড়িকে বুঝিয়ে 1 সপ্তাহ ছুটি নিলাম আম্মুর কাছে যাওয়ার জন্য। জানি আমার শাশুড়ি একা একদিন খুব কষ্ট হবে, কিন্তু আম্মুর কাছে যার জন্য মন এতটাই টান ছিল, তাই 7 দিনের জন্য যাওয়ার সিদ্ধান্ত নিলাম। মা, যাচ্ছ বেশ, কিন্তু 7 দিনের বেশি থেকো না। মা, আমাকে বলতে হবে না, আমি সব কিছু। কিন্তু আমার ওখানে যেতে অনেক মন টানছে। উনি মাথায় হাত বুলিয়ে আমাকে বিদায় দিলেন আর বললেন যেন সাবধানে যাই। সজীব আমাকে টেনে উঠায় দিল। আমার শ্বশুর বাড়ি থেকে মায়ের বাড়ি অনেক দূর, প্রায় 6-0 কিলোমিটার দূরত্ব। ট্রেনে ওঠার পর নানান রকম কুডাক ডাকছিল মনে। কেন জানি মনে হচ্ছিল আমার সামনে ঘর বিপদ। যেসব আজেবাজে চিন্তা মাথায় আসছিল। মনে হচ্ছিল অ্যাক্সিডেন্ট হবে, আমি মারা যাব, আমি বুঝি বাসায় ফিরতে পারব না। কখনো সব হবে ছবি ছাড়তে ঘুমিয়ে পড়েছে। তারিখ ব্রেক কষে ঘুম ভাঙল। আমাদের এলাকার কাছাকাছি চলে এসেছি। পরের স্টেশনে নেমে যাব। এক নজর চারদিকে তাকিয়ে দেখছিলাম। আমার ছেলেবেলার কথা খুব মনে পড়ছিল, যখন এখান দিয়ে আম্মুর হাত ধরে আসা যাওয়া করতাম। বাড়িতে আমার আম্মু আর এক 4 বছরের একটা ছোট বোন আছে। অনেকদিন পর আসছি, প্রতিবার আসার সময় অন্য রকম আনন্দ লাগে, কিন্তু এবার কেমন জানি লাগছে। কিছুই ভালো লাগছে না, সবকিছু অসহ্য লাগছে। চিন্তায় ভাটা পড়ল। ট্রেন থেকে নামার সময় হয়েছে। টলি এক হাতে, অন্য হাতে সাইড ব্যাগ নিয়ে হাঁটা শুরু করলাম অটো স্ট্যান্ডের দিকে। অটোতে উঠলাম। গন্তব্যস্থানে কথা বলতে লোকটা কেমন যেন চমকে উঠল। অটোওয়ালা আপার সন্ধানে নেমে এসেছে, তার উপর আপনি একা ওই এলাকায়, এখন খুব বিপজ্জনক। এখন ওই এলাকায় ঢুকলে আমার ফিরতে রাত হয়ে যাবে। আমি ওই এলাকার ভিতরে ঢুকব না। ওই এলাকার আগে আমি আপনাকে নামিয়ে দেব। আপনি কি সব আবাতাবল বলছেন? কিসের বিপদ? কই, আমি তো এরকম কিছু শুনিনি। আমার আম্মু তো ফোনে আমায় এমন কিছু বলেনি। আপনার মাথা ঠিক আছে তো? অটো আলা বললা, আপনাকে কেন বলছে গেলেই জানবেন। ওই এলাকায় খারাপ পোলাপান আছে। সন্ধ্যার পর পথে যাকে পায় তাকে ধরে নিয়ে যায়। তাই এখানে কেউ রাত করে ঘর থেকে বের হয় না। অত কিছু বুঝি না, লাখ টাকা দিলেও এলাকায় যাব না। অনেক রাত হয়ে যাবে, সন্ধ্যার আগে ফিরতে হলে আপনাকে মাঝপথে নামতে হবে। এদিক ওদিক তাকে দেখে, আর কোনো অটো নেই, কোনো রিস্কাও নেই। সন্ধ্যা হতে তো প্রায় ঘণ্টাখানেক বাকি। নিরুপায় হয়ে উঠে বসলাম। আমার শর্ত মেনে অটোর কথা মতো আমাকে মাঝপথে নামিয়ে দিল। বাধ্য হয়ে হাঁটা শুরু করলাম। সত্যি তো, রাস্তায় একটা কাক পাখিও নেই। আছে শুধু পেশার ডাক, থেকে থেকে দূর থেকে কুকুর আওয়াজ ভেসে আসছে। ছোটবেলা আঙ্কেল সাথে মেলায় যেতাম। মেলা থেকে ফিরতে বেশি রাত হতো। তখনও দেখেছি কত মানুষের আনাগোনা। এরকম নীরব কখনো দেখিনি। সত্যি মনে হচ্ছে কোনো পরিত্যক্ত এলাকায় ঢুকে পড়েছি। এই এলাকায় যে মানুষ বসবাস করে তার বোঝার উপায় নেই। অনেকক্ষণ ধরে হেঁটে ক্লান্ত হয়ে পড়েছি। কিন্তু লোকটা কথা ঠিক, এই এলাকায় কেউ ঘর থেকে বের হয় না। কিছু তো সমস্যা আছে। কিন্তু আম্মু এ ব্যাপারে আমাকে কিছুই বলার নেই। এমনকি আম্মু জানে আমি আসব। ফিরতে দেরি হয়েছে, কিন্তু আম্মু কোনো টেনশন করছে। মাঝে একবার ফোন দিয়েছিল। শুধু বলছে সাবধানে আসিস, এটা তো স্বাভাবিক কথা। আগে স্কুলে থাকতে কোচিং থেকে ফিরতে একটু দেরি হলে আম্মু গিয়ে নিয়ে আসত। কত টেনশন করতে। সবকিছুই অদ্ভুত লাগছিল। হঠাৎ মনে হলো সামনে থেকে দৌড় দিল আর বলে, রাক্ষস। রাক্ষস? আমি ফোনের আলো তার দিকে তাক করে বললাম, আমি রাক্ষস না ভাই। দাঁড়ান, ভয়ের কিছুই নেই। লোকটা বেশ স্বস্তি পেল। ফোনের আলোতে দেখে মনে হলো 2-0 বছর বয়সে একটা ছেলে। আমি বললাম, কি ব্যাপার ভাই, তুমি এত রাতে বাইরে কেন? তুমি করে বললাম, বয়সে ছোট হবে তাই।
ছেলেটি বলল, আপু আমার সিম প্রশ্ন, আপনি একাই রাতে এখানে কেন? তাছাড়া চারদিকে খুঁটখুঁটে অন্ধকার। আমি বইমেলা থেকে ঢাকা থেকে ফিরছিলাম। এমনি যে আমি আটকা পড়ছিলাম। তবুও দেরি হতো না যদি পুরা রাস্তা অটো করে আসতাম। হাঁটতে হাঁটতে রাত ছেলেটি বলল, আপু আমার নাম শহীদ আর আমি বরিশালে থাকি। একটা সরকারি কলেজে ইন্টার পড়ি, যে হোটেলে থাকি। ওখানে একটা মার্ডার হয়েছে, তাই বাধ্য হয়ে বিকেলে রওনা হই। জানি বাসায় ফিরতে অনেক রাত হবে। তাই এক আত্মীয়র বাসায় যাই। কিন্তু তারা থাকতে আপত্তি জানে। তাই বাধ্য হয়ে হাঁটতে শুরু করি। আপনাকে আরও আগে দেখেছি পিছন থেকে, কিন্তু ভয় করছিল যে আপনি সেই বাজে কিছু কিনা। আমি বললাম, আমি বুঝি না। একই কথা অটোওয়ালা বলল, কানে কি সত্যি? শহীদুল, হ্যাঁ আপু, সত্যিই আমার খুব ভয় করছে। গায়ের পশম দাঁড়িয়ে আছে। ফোনের হালকা আলো তার কপালের বিন্দুবন্ত কাম আমাকে ভাবিয়ে তোলে। আমি ভয় পেজো না ভাই। মনে সাহস রাখো শহীদুল্লাহ। আপু কিছু মনে করবেন না। আমি আপনার ছোট ভাইয়ের মতো, আমি আপনার সাথে যাই। আমার খুব ভয় করছে। আমি বললাম, ঠিক আছে চলো, কিন্তু আমার মনে কেন জানি ভয় লাগছিল না। অন্ধকারের নীরব রাস্তার পাতার আওয়াজে খুব ভয় লাগছিল। নিজেদের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। হাঁটতে হাঁটতে আমি প্রশ্ন করলাম, তুমি কোনো গ্রামে যাবে? শহীদ সেই গ্রামের নাম বলেছিল। সেই গ্রাম আমাদের গ্রামের পরের গ্রাম। শহীদ বলল, আপু আপনি বাড়ি চলে গেলে আমি একা হয়ে যাব। তখন খুব ভয় করবে, আবার আমি তো ভয়ে মরে যাব। আমি আর সাথী মামার বাসায় থেকো। আর ভয় পেজো না। হঠাৎ কেন জানি মনে হলো আমাদের দুজনের সাথে আরও কেউ হাঁটছে। এদিকে আমার ফোন বন্ধ হয়ে গেল। এখন অন্ধকারে হাঁটব কি করে? ফোনে তো মাত্রই দেখলাম ৫০ চার্জ। এখন তো বন্ধ, আবার কথা না। শহীদুল্লাহ, আপু আমার খুব ভয় করছে। আমার কাছে কোনো মোবাইল নাই। এখন কি হবে আপু? আমি বললাম, মনে সাহস রাখ ভাই, কিছুই হবে না। আর ১০ মিনিট থাকলেই আমাদের বাড়ি। অন্ধ মানুষের ঠিকই আমি রাস্তা চিনিয়ে নিয়ে যেতে পারব তোমায়। শহীদ, আপু আপনার কি মনে হচ্ছে না এখানে তৃতীয় কোনো ব্যক্তি আছে? আমি বললাম, কই না তো, তোমার মনের ভুল। সত্যি বলতে আমিও কারো উপস্থিতি টের পাচ্ছিলাম আমাদের পিছনে কেউ হাঁটছে। আমি হাঁটার প্রতি বাড়িয়ে দিলাম। হঠাৎ মনে হলো সামনে চুল লম্বা কেউ এসে পড়ল। আমি জ্ঞান হারিয়ে ফেললাম। জ্ঞান ফেরার পর নিজের ঘরে আবিষ্কার করলাম সামনে আম্মু আর ছোট বোন। ঘড়ি থেকে তাকে দেখি ১২টা বাজে। আম্মু, এই উঠতে হবে না। তোর ফিরতে দেরিতে খেতে তৃষা তোকে এগিয়ে আনতে যায়। গিয়ে দেখে তুই অজ্ঞান হয়ে আসিস। তুমি আর ওকে বের হতে দিলে। তার উপর কিছুই বাজে ছেলেম এসেছে এলাকায়। আর আমাকে তো তুমি বিয়ের আগের দিনও কোথাও একা ছাড়তে না। আম্মু, এখনও তোর সেই আল্লাহ তার অভ্যাস গেল না পাগলি। আমার বোনের দিকে তাকে দেখি, ওর মুখে এক ঝলক হাসি। হঠাৎ শহীদের কথা মনে পড়ে প্রাণটা চমকে উঠল। আমি হলাম, তৃষা তো কি আমাকে শুধু একাই পেয়েছিস? সাথে আর কাউকে দেখিসনি? তৃষা বলল, তুমি শুধু একাই ছিলে। সম্পূর্ণ রাস্তা ফাঁকা ছিল, কেউ ছিল না। আমার বুকের ভেতরটা কেমন যেন চমকে উঠল। ছেলেটা তাহলে কারো শিকার হয়েছে। আর ঘুম আসছিল না। আম্মু আর তৃষা ওদের রুমে চলে গেল। আমার শুধু বারবার শহীদের কথা মনে পড়ছিল। কান্না চলে আসলো চোখের কোণে। কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছি টের পাইনি। মধ্যরাতে ঘুম ভাঙল। ঘরে কেমন যেন একটা গন্ধে গা গুলিয়ে আসছিল। হঠাৎ কারো শব্দ শুনতে পেলাম ড্রয়িং রুম থেকে। এত রাতে আবার কে কি করছে ড্রয়িং রুমে? রাত এখন ২:৩০। শব্দটা ড্রয়িং রুম থেকে আসছে। আমার রুমে দরজায় বিয়ের আগে তারকাটা দিয়ে একটা ছিদ্র করে রেখেছিলাম। সেই চিত্র দিয়ে উকিল দিয়ে যা দেখলাম, তা দেখার জন্য মোটেই উপস্থিত ছিলাম না। আমার ছোট বোন আর শহীদকে দেখতে পেলাম ওই রুম। আমি হঠাৎ না দেখার ভান করে শুয়ে পড়লাম। কিন্তু ও একটু সন্দেহ করেছে মনে হয়। মুখে আসল বুঝে শুয়েছিলাম। দেখলাম ও আমার রুমে আসলো আর আমাকে শুয়ে থাকে দেখে চলে গেল। যাওয়ার পথে আরও একবার ফিরে তাকালো। আমি বুঝতে পারলাম আমি থাকতে ওর অসুবিধা হচ্ছে। ও যদি টের পায় আমিও আসল রূপ জেনে গেছি, তাহলে আমাকে ছাড়বে না। আর এই ব্যাপার নিয়ে আমাকে ঘাঁটতে হবে। এ বাড়িতে থাকলে আমি চিন্তা করব আর ওর চোখে ধরা পড়ে যাব। তাই আগে বাড়ি থেকে বের হতে হবে। আর চিন্তা করতে লাগলাম, আজ শহীদ আর তৃষা ওই রুমে কি করে আমি তোদের হাতে ধরব। সারারাত জেগে বার করে দিলাম। ভোরবেলা আম্মু আর তৃষার কথা কাটাকাটিতে ঘুম ভেঙে গেল।
ওনারা উভয়ে আস্তে আস্তে কথা বলছিল না যাতে আমি শুনতে না পাই। কিন্তু আমি আড়ি পেতে শুনে নিলাম। আম্মু, তোর এই নোংরা অভ্যাস কবে শেষ হবে? আমি শুধু তোকে হারানোর ভয়ে চুপ হয়ে আছি। তুই জানিস আমি তোকে নিজের চেয়েও বেশি ভালোবাসি। খুব স্বাভাবিকভাবে আম্মুর সাথে সময় কাটালাম, নাস্তা করলাম। তারপর আম্মুকে বললাম একটু হোস্টে যাব আমার বান্ধবীর সাথে দেখা করতে। আমার বন্ধুরা আছে ওখানে, বিয়ের পরে ওদের কারো সাথে দেখা হয়নি। আম্মু কিছু একটা ভেবে দীর্ঘশ্বাস ফেলে বলে, যাও। একটা সাইড ব্যাগে 2টা 3 পিস আর কিছু জিনিস নিয়ে বের হলাম হোটেলের উদ্দেশ্যে। বাসা থেকে বের হয়ে হাঁটতে থাকলাম। এক মনের নিচের দিকে তাকিয়ে হাঁটছিলাম। পিছন থেকে কেউ ঐশী বলে ডাকতে শুরু করল। আমি তা শুনতে পাচ্ছিলাম কিন্তু তার ডাকে সাড়া দিতে পারছিলাম না। চিন্তায় যেন অন্য জগতে হারিয়ে গেছি। এবার খুব কাছ থেকে ডাক শুনলাম। চিন্তায় ভাড়া পড়ল। খুব পরিচিত কারো কণ্ঠ। কিন্তু মনে করতে 5 সেকেন্ড লেগে গেছে 2 বছর পরে দেখে। শিরিন, কেমন আছিস? তুই বিয়ে করে তো পর করে দিলি। তোর বর তোকে বিয়ে না করলে এতদিনে আমি তোকে বউ করতাম। কিন্তু দেখ, তোর বর তো সিলের মতো সব মেরে নিয়ে গেল। শিরিন আমার ছোটবেলার বন্ধু, ক্লাস 6 থেকে অনার্স একই স্কুলে কলেজে ওভার্সিটিতে পড়েছে। পরে এক সময় তিতুমির কলেজের এক মেয়ের সাথে ফেসবুকে প্রেম হয়। মেয়েটাকে ওর পাশে একদমই মানাচ্ছিল না। মুখের উপর বলে ফেলে, কি পছন্দ করছিস? তখন বলে, তুই দিলে আমার সাথে প্রেম কর, তাহলে ওর সাথে ব্যাকআপ করে দেই। এসব কথা বলতে বলতে বিকেল ঘনিয়ে আসতে শুরু করল। যাই হোক, আমি আবার সন্ধ্যায় বাড়িতে ফিরলাম। বাড়িতে ফিরে ভাবতে লাগলাম, শহীদ এত রাতে আমার বোনের রুমে এসে কি করে? বিষয়টা আমার কাছে অদ্ভুত লাগছিল। আমি আজ ভাবলাম আমি তাদের রুমে লুকিয়ে থাকব। তারপরেও ওদের আসার রহস্য আমাকে জানতে হবে। কারণ গতকালের দৃশ্য দেখে আমার কিছুতেই ঘুম আসছিল না। আমি আগে থেকে ছোট বোনের রুমে ঢুকে গেলাম। কিন্তু আজ রাতে আমার বোন তিশা রুমে আসল না। আমি অবাক হলাম, তারা আজ কোথায় গেল? আমি ভাবলাম এবার আমি আমারে চলে যাই। আমি আমার রুমে গিয়ে দেখতে পেলাম তাদের দুজনকে। তাদের দুজনকে আমার রুমে দেখে আমার চোখ কপাট উঠে গেল। আমি ভাবলাম, ওরা যখন আমার রুমে আছে, তাহলে আমি আজ আমার বোনের রুমে গিয়ে শুয়ে পড়ি। আমি যখন ঘুমাতে গেলাম, তখন আমি দরজাটা বন্ধ করে ঘুমাতে গেলাম। আমি যখন ঘুমিয়ে পড়লাম, তারপর রাত 2টার দিকে ঘুমের ঘোরে আওয়াজ পেলাম। সেই আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। আমি তখন আর ঘুমালাম না। আমি ঘুমের ভান করে শুয়েছিলাম, দেখি কি হয় সেটা জানার জন্য। আমি টের পাচ্ছিলাম আমার রুমে কেউ চুপি চুপি এসে ঢুকল। তারপর আমার বিছানায় বসল। তারপর আমার কাপড়টা সরিয়ে দিল। আমি চুপচাপ ছিলাম। তারপর আমি ঘুমের ভান ছেড়ে লাফ দিয়ে পেছনে থেকে উঠে গেলাম। আর বলতে লাগলাম, কে কে তুমি? আমি দেখলাম সেটা আর কেউ না, আমার ছোট বোন। আমি তার চোখের দিকে তাকালাম। দেখলাম সেটা মানুষের না, সেটা আমার কাছে মনে হচ্ছে কোনো ভূতের চোখ। আমি চিৎকার দিলাম, মা তখন আমার রুমে হাজির। আমার মা বলল, কি হয়েছে তোর? আমি বললাম, আমার বোন এরকম করছে কেন? তার চোখ তো মানুষের মনে হচ্ছে না। মা বলল, তুই যা দেখেছিস তাই সত্যি। এটা তো স্বাভাবিক বোন না, আমাদের মতো স্বাভাবিক মানুষ না। তোর বোন ঠিক আছে, কিন্তু সে রাক্ষস। সে সাধারণ মানুষ না। আমার গর্ভ থেকে জন্ম নিলে রাক্ষস। গতকাল শহীদ ছেলেটাকে মেরে ফেলেছে। আজ তোকে মারতে এসেছিল। কিন্তু তুই তো ওর বর বোন, তাই তোকে মারবে না। মায়ের কথা শুনে আমার চোখ দিয়ে পানি ঝরছিল। আজকের মতো এখানে শেষ করলাম। গল্পটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।